ওকে, হ্যালো এভরিওয়ান। 22শে ফেব্রুয়ারি 2026 সালে প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলোর শিরোনাম দেখে নেওয়া যাক। সো এখানে 5টি সিলেক্টিভ আর্টিকেল আমি আজকে আপনাদের পড়ে শোনাবো। পাশাপাশি এই আর্টিকেলের রিলেটেড বিভিন্ন টার্মগুলো আমরা আলোচনা করব। এখন এখানে বলা হচ্ছে ট্রাম্পের নতুন শুল্ক হার বাংলাদেশের কী হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি যে সর্বশেষ শুল্ক হার নির্ধারণ করা হয়েছিল 19%, সেটা কিন্তু এখন কমে প্রথমে 10%, পরে আবার 15% করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সেটা দেখব কেন। আর দ্বিতীয়ত, যে নতুন সরকারের অধীনে দুদকের প্রকৃত সংস্কার কতটা সম্ভব, এই আর্টিকেলটি আমরা দেখব। পাশাপাশি এই দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন বা দুর্নীতি নিয়ে যে বাংলাদেশের বিভিন্ন প্রচলিত আইন রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে আমেরিকার মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন, এই মাগা অনুসারীদের ইউরোপ নীতি বদলায়নি। তো আমরা নীতিগুলো এখান থেকে এই আর্টিকেল থেকে দেখার চেষ্টা করব। পাশাপাশি যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তিনি ব্যাংক তদারকির জন্য আলাদা সংস্থার প্রস্তাব দিয়েছেন, সেটা আমরা দেখব। আর এর তো আমরা দেখলাম যে বিভিন্ন আইনে 15% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্প, এটা আন্তর্জাতিক পাতার এবং বিশ্ব বাণিজ্য থাকবে। চলুন শুরু করা যাক। ওকে, সবার প্রথমে যে ট্রাম্পের নতুন শুল্ক হার বাংলাদেশে কী হবে এটা আমরা দেখি। আচ্ছা, যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তির কারণে বাংলাদেশের পাল্টা শুল্কের হার 19% হয়। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট এই ট্রাম্পের যে ট্যারিফটা প্রেশার করে চাপিয়ে দেওয়া, যেটা চাপিয়ে দিয়েছিল, সেটি অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। এবার 2 পৃষ্ঠা 4 কলমে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে আপনারা চাইলে পুরোটা পড়ে নিতে পারেন, আমি গুরুত্বপূর্ণ কিছু এখানে পাইনি। তারপরেও স্টার্টিং সেন্টেন্সগুলো আমরা দেখি যে 1974 সালে বাণিজ্য আইন প্রয়োগের মাধ্যমে নতুন করে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দেন তিনি। আচ্ছা, তিনিকে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার আরও বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। নতুন এই যে শুল্ক সেটা 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সো এখন মোট শুল্ক কিন্তু 15% থাকছে। চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, অভিমত বিশ্লেষণ এই পেজের এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ, যে নতুন সরকারের অধীনে দুদকের প্রকৃত সংস্কার কতটা সম্ভব। সো আমরা একটু দেখি যে নুরুল হুদা সাকিব উনি কী লিখেছেন, যে বাংলাদেশের দুর্নীতি বিরোধী উদ্যোগ নিয়ে জনসাধারণের সংশয় আকস্মিক নয়, কিন্তু সেই যে সংশয়টা সেটা আকস্মিক বা হঠাৎ করে নয়, এর গভীরে ঐতিহাসিক ভিত্তি আছে। একাধিক সরকার কঠোর অবস্থানের ঘোষণা দিলেও আইন প্রয়োগ প্রায়ই হয়েছে বাছাই ভিত্তিক এবং রাজনৈতিক সুবিধা অনুযায়ী, অর্থাৎ যে যখন ক্ষমতায় থাকে সে তার সুবিধা মতো আইন প্রয়োগ করে থাকেন। এখন রাজনৈতিক টানাপোড়েনের সময় কিছু হাই প্রোফাইল মামলাও সামনে আসে, পরে ধীরে ধীরে তা হারিয়ে যায়। নতুন সরকারের অধীনে দুদকের প্রকৃত সংস্কার সম্ভব কিনা সেটি নুরুল হুদা সাকিব লিখেছেন। এটার এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো আমরা দেখি, যেগুলো আমাদের রিটেনে কাজে লাগবে বা আমাদের দুর্নীতি সম্বন্ধে জ্ঞানটাকে বৃদ্ধি করবে। আচ্ছা, এখানে কিছু সমাধানের কথা বলেছেন, সেটা হচ্ছে যে বাধ্যতামূলক সহযোগিতা আইন। ওকে, বাধ্যতামূলক সহযোগিতা আইনের কথা বলছেন, ডিজিটাল রেকর্ড রাখার কথা বলছেন এবং সময়সীমাবদ্ধ সাড়া দেওয়ার বিধান রেখেছেন, অমান্য করলে শাস্তির ব্যবস্থা রেখেছেন এবং পাশাপাশি তদন্তের সহযোগী কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, যে দুর্নীতি দমন যে আইনগুলো এটা প্রয়োগ করার পাশাপাশি কিন্তু যে যারা সহযোগী কর্মকর্তা রয়েছেন, আইন প্রয়োগকারী রয়েছেন, তাদের কিন্তু সুরক্ষা নিশ্চিত করতে হবে। তো দেখি, বাধ্যতামূলক সহযোগিতা আইন দরকার। এক্ষেত্রে ডিজিটাল রেকর্ড রাখতে হবে, যে একটি দেশের অভ্যন্তরে যে কেউ যে কোনো আইন প্রয়োগকারী ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্মকর্তা যে কোনো সময় এই ডিজিটাল রেকর্ড কিন্তু তৎক্ষণাৎ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে পারবেন। ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল রেকর্ড। সময়সীমাবদ্ধ সাড়া দেওয়ার বিধান, যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু রেসপন্স করতে হবে, গুরুত্বপূর্ণ। অমান্য করলে শাস্তিটা তো যে কোনো আইনে থাকে, যে দোষ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে। আর সুরক্ষার ব্যাপারটা তো আমরা দেখলামই। আচ্ছা, এতে আরও বলা হয়েছে, ওকে, এতে আরও কী বলা হয়েছে দেখি আমরা একটু। ওকে, দুদকে কার্যকর করতে কেবল নীতিগত ঘোষণা নয়, ওকে, যে শুধু পলিসি শো করলে হবে না, আইনি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা সহ 5টি শর্ত নিশ্চিত করা জরুরি। তো 5টি শর্ত কি, দুদককে যদি কার্যকর করতে চাই তাহলে
এই শর্তগুলো আমরা দেখি কী কী, যে নেতৃত্ব নিয়োগে বিশ্বাসযোগ্যতা ও বহুপক্ষীয় কাঠামো দরকার, যে নেতৃত্ব নিয়োগে বিশ্বাসযোগ্যতা এবং বহুপক্ষীয় কাঠামো দরকার, যে বিচার বিভাগ, সাংবিধানিক সংস্থা ও সরকার বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকলে কিন্তু নিয়োগে কী করবে, আস্থা বাড়বে। বিচার বিভাগ, সাংবিধানিক সংস্থা এবং সরকার বিরোধী দলের প্রতিনিধিত্ব, অর্থাৎ যারা সরকারি থাকবে তাদেরও প্রতিনিধিত্ব থাকবে, পাশাপাশি যারা ছায়ামতি সভা গঠন করছে বা সরকার বিরোধী দল থাকছে তাদেরও কিন্তু প্রতিনিধিত্ব থাকলে যে আস্থা বাড়বে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে কার্যক্রমে বাস্তব স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যে কার্যক্রমে কি বাস্তব স্বাধীনতা। ওকে, যে জেলা পর্যায়ে অভিযোগ বাছাইয়ের ক্ষমতা, বাধ্যতামূলক প্রাক অনুসন্ধান, তুলে দেওয়া কেস গ্রহণের লিখিত মানদণ্ড, অ্যান্ড টু অ্যান্ড ডিজিটাল কেস ম্যানেজমেন্ট, এসব প্রস্তাব কার্যকর হলে অনানুষ্ঠানিক অনুমতির সংস্কৃতি কমবে। বাহ্যিক হস্তক্ষেপকে দণ্ডনীয় করার বিধান কিন্তু প্রয়োজন, যে কার্যক্রমে বাস্তব স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত বলা হচ্ছে যে প্রসিকিউশন প্রক্রিয়ার জট ভাঙতে হবে, যে সরকারি অনুমতির বাধা বাতিল, স্থায়ী প্রসিকিউশন ইউনিট, বিশেষ জজ আদালত বিস্তৃতি এবং স্পষ্ট প্রসিকিউশন নীতি মামলা ঝুলে থাকার প্রবণতা কিন্তু কমবে, যে প্রসিকিউশন প্রক্রিয়ার যে জট সেগুলো কী করতে হবে, নিরসন করতে হবে। চতুর্থ বলা হচ্ছে যে আর্থিক শাসন জরুরি, ওকে, ইকোনমিক অটোনমি কিন্তু খুব জরুরি এক্ষেত্রে, যে স্বতন্ত্র দুদক, তহবিল, নিয়মভিত্তিক বাজেট, জরিমানা বা বাজেয়াপ্ত অর্থের অংশ কমিশনে রাখা এবং প্রতিযোগিতামূলক বেতন ভাতা পরোক্ষ নিয়ন্ত্রণ কমায়। সো এখানে কিন্তু আর্থিক স্বায়ত্তশাসন, যে প্রতিষ্ঠানগুলোকে আলাদা একটা বেতন কাঠামো বা আর্থিক আবেদন তাদের দিতে হবে। এবং সর্বশেষ বলা হচ্ছে যে অভ্যন্তরীণ সততা এবং জবাবদিহি শক্ত করতে হবে, যে এখন যারা আইন প্রয়োগকারী যে কর্মকর্তারা থাকবেন তাদের ভেতর কিন্তু সততা থাকতে হবে এবং তাদের জবাবদিহির আন্ডারে নিয়ে আসতে হবে। যখন তাদের জবাবদিহির আন্ডারে আসবেন তখন কিন্তু তারা তাদের যে আইনি প্রয়োগগুলো সেগুলো তাদের নিজস্ব স্থান থেকে খুব শক্তভাবে প্রয়োগ করবেন, পাশাপাশি তারা কোনো অন্যায়ের আশ্রয় নেবেন না, ওকে, অনৈতিক পন্থা অবলম্বন করবেন না। ওকে, এই আর্টিকেলে আর বলা হচ্ছে যে দুদক কিন্তু শুধু তদন্ত সংস্থা নয়, প্রতিরোধ সংস্থা হিসেবেও শক্তিশালী করতে হবে। শুধু একটা অকারেন্স বা একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সেটা শুধু তদন্ত করলেই দুদককে হবে না, শুধু তদন্ত দুদকের উপর ছেড়ে দিলে হবে না, বা দুদককে শুধু সেই তদন্ত নিষ্পত্তি করাই কিন্তু দুদকের কাজ না, পাশাপাশি যে প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু গড়ে তুলতে হবে যাতে এরকম অন্যায় অবিচার ভবিষ্যতে না আসে। আচ্ছা, এখানে যে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, যে শূন্য সহনশীলতা। ওকে, এর সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের দলের ভেতরে তদন্তের অনুমতি দেওয়া। জিরো টলারেন্স কি, যে নিজের দলের ভেতরে তদন্তের অনুমতি দেওয়া, যে যদি সরকার পক্ষে যে দল থাকবে তাদের দলের ভেতরেও যদি কোনো প্রকার দুর্নীতির আভাস পাওয়া যায় সেটাও কিন্তু তদন্তের আন্ডারে নিয়ে আসতে হবে। যখন সরকার প্রধান নিজের দলের মধ্যে কোনো কর্মীর বা কোনো স্টেক হোল্ডারের অপরাধ শনাক্ত করার জন্য দুদকে নিয়োগ করবে, সেক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স সেটা কিন্তু প্রকাশ পাবে। ওকে, আচ্ছা, এখানে রাজনৈতিক সদিচ্ছায় কিন্তু শেষ ভরসা, যে বলা হচ্ছে যে সদিচ্ছা ভাষণে নয় সংগ্রামে প্রকাশ পায়। সদিচ্ছা, একজন যদি সৎ ইচ্ছা থাকে বা ভালো ইচ্ছা থাকে সেটা শুধু বক্তৃতার মাধ্যমে প্রকাশ করলে হবে না, তাদেরকে সংযম প্রকাশ করতে হবে, কাজ করতে হবে। ওকে, যে নতুন সরকার যদি সত্যি পরিস্থিতি বদলাতে চান তবে তাকে আত্মনিয়ন্ত্রণমূলক কাঠামো নিতে হবে, দুদকের উপর নিজের প্রভাব সীমিত করে তা প্রকাশ্যে ঘোষণা করতে হবে। আমরা ইতিপূর্বেই কিন্তু একটা ইনসিডেন্ট দেখেছিলাম যে দুদকের একজন উপসহকারী পরিচালক কোনো একটা ঘটনার কারণে তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়। সো এই ধরনের যদি অনিশ্চয়তা থাকে আইন প্রয়োগকারী কর্মকর্তার ক্ষেত্রে বা কর্মকর্তাদের মধ্যে, তাহলে কিন্তু দুদকের কি থাকবে না, নিজের ওপর যে প্রভাবটা, নিজের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সেটা কিন্তু আর থাকছে না। সো এটা নিশ্চিত করতে হবে যে দুদকের ওপর নিজের প্রভাব সীমিত করে তার প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে সরকার প্রধান যেই থাক না কেন দুদককে স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এখন দুদকের দরকার জোরালো কণ্ঠ নয়, যথাযথ ক্ষমতা দরকার, আইন প্রক্রিয়া, স্বচ্ছতা এবং পেশাগত সংস্কৃতিতে
সংস্কৃতিতে সুরক্ষিত কর্তৃত্ব, যে শুধু আমাদের ভোকাল হলেই চলবে না, আমাদের কী করতে হবে, ক্ষমতার যথাযথ প্রয়োগ করতে হবে, আইন প্রয়োগে স্বচ্ছ থাকতে হবে, স্বচ্ছতা পেশাগত যে সংস্কৃতি সেগুলোও কিন্তু সুরক্ষিত থাকতে হবে। তো নুরুল হুদা সাকিব তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ও অধ্যাপক। এবার চলুন দুর্নীতি সম্বন্ধে কিছু আইন জেনে নেওয়া যাক। ওকে, দুর্নীতি প্রতিরোধে প্রচলিত কিছু আইন রয়েছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখি যে দুর্নীতি দমন কমিশন আইন, এটা 2004 সাল। দুর্নীতি দমন কমিশন আইন কবে? 2004 সাল। আপনারা একটু অ্যাক্টিভ রিকলিং করেন আমার সাথে, ওকে, যে এটি বর্তমান সময় সবচেয়ে কি প্রধান আইন। এই আইনের অধীনে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়, যার দুর্নীতি অনুসন্ধান ও তদন্তের জন্য একটি স্বাধীন ও স্বশাসিত সংস্থা। 2025 সালের সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে কমিশনের শক্তি আরও বৃদ্ধি করা হয়েছে। ওকে, যে দুর্নীতি দমন কমিশন আইন তাহলে কবে? 2004-এ। দুর্নীতি দমন কমিশন আইন 2004। এবার দেখি দুর্নীতি প্রতিরোধ আইন, যেটা কবে? 1947-এ। এটি বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রথম বিশেষ আইন। বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রথম বিশেষ আইন। এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে ঘুষ ও দুর্নীতির কার্যকর প্রতিরোধ নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধ আইন 1947। এবার যে পেনাল কোড দেখি, পেনাল কোড কত? 1860। এই আইনের আচ্ছা কিছু ধারা রয়েছে, আমার জাস্ট খালি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো দেখি। এই আইন অনেক কিছু থাকবে, দুর্নীতি রিলেটেড যে কথাগুলো সেটা আমরা দেখব। যে সরকারি কর্মকর্তাদের ঘুষ গ্রহণ, অবৈধ পারিতোষিক এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তির বিধান কিন্তু রয়েছে, যে দণ্ডবিধি 1860, দ্য পেনাল কোড 1860। আচ্ছা, ধারাটা দেখি এবার, যে 161 থেকে 169 এবং 409। 161 থেকে 169, অবশ্যই ধারাগুলো উল্লেখ করতে পারলে ভালো। ওকে, যে 161 থেকে 169 এবং 409 দণ্ডবিধি 1860। এখানে সরকারি কর্মকর্তাদের ঘুষ গ্রহণ রিলেটেড কথাবার্তা আছে। আপনি দু একটা পয়েন্ট মনে রাখবেন, দু একটা ওয়ার্ড মনে রাখবেন, যে দণ্ডবিধি 1860, 161 থেকে 109 আর 409 ধারা সরকারি কর্মকর্তাদের ঘুষ গ্রহণ। এগুলো কি? ঘুষ গ্রহণ অবশ্যই অপরাধ। আচ্ছা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, যে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে, যে এটা 2012 সালে প্রণীত মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, যে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার চেষ্টা বা পাচার রোধে এই আইনটি অত্যন্ত কঠোর। এটি মূলত দুর্নীতির উৎস থেকে আসা অর্থের প্রভাব বন্ধ করতে ব্যবহৃত হয়। তাহলে মানি লন্ডারিং অ্যাক্ট, ওকে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট, সেটা 2012-তে। আর ফৌজদারি আইন যেটা সংশোধন, সেটা কত? 1958। এখানে বলা হচ্ছে যে বিশেষ জজ আদালত এবং দুর্নীতির ক্ষেত্রে, আচ্ছা, দুর্নীতির মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে এই আইনটি কিন্তু সহায়ক ভূমিকা রাখে। যে ফৌজদারি আইন যেটা সংশোধন 1958-তে, এটা কী করবে? যে দুর্নীতির মামলা দ্রুত বিচার নিশ্চিত করতে এটি সহায়ক ভূমিকা পালন করবে। এখন কিছু শাস্তির বিধান দেখি, যে অপরাধের ধরন অনুযায়ী দুর্নীতিবাজদের, যারা কারাপ্টেড, তাদের 3 বছর থেকে শুরু করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এবং অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে এতে। চলুন পরবর্তী আর্টিকেলে। আর পাশাপাশি আমি কিন্তু এই শর্ট নোটগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। ওকে, মতামত পেজে রাজনীতি অর্থনীতি রয়েছে, তোষামোদের রাজনৈতিক অর্থনীতি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তোষামোদের রাজনীতি, ডক্টর সেলিম জানির লেখা। আচ্ছা, আমরা দেখব যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে যে টানাপোড়েন, এটা একটু দেখে নেই, যে আমেরিকার মাগা অনুসারে ইউরোপ নীতি বদলায়নি। ওকে, মার্ক লিওনার্ডের লেখা, খুব সম্ভবত একটা প্রজেক্ট সিন্ডিকেট থেকে নেওয়া হয়েছে। ওকে, আমরা একটু দেখি, যে গত বছর মিউনিক নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিছু কথাবার্তা বলেছিলেন, ঠিক আছে। আচ্ছা, দেখি যে আগের মার্কিন ভাইস প্রেসিডেন্টরা যেভাবে কূটনৈতিক সৌজন্য মেনে বক্তব্য দিতেন, তিনি সব সৌজন্যের ধারের কাছেও ছিলেন না। সো আগেকার মার্কিন ভাইস প্রেসিডেন্টরা তারা কিন্তু বিভিন্ন কূটনৈতিক সৌজন্যতা মেনে রেখে কথাবার্তা বলতেন, যে
যেহেতু তাদের দেশকে একটা নির্দিষ্ট তাদের দেশ যেহেতু প্রতিনিধিত্ব করছে এরকম একটা জায়গাতে, এরকম একটা বিশ্বে, সো তারা সৌজন্যমূলক আচরণ করতেন। কিন্তু জেডি ভ্যান্স বর্তমান ভাইস প্রেসিডেন্ট, তিনি এসবের ধারে কাছেও নেন। ওকে, সো আবার এখানে কি পররাষ্ট্রমন্ত্রী যে মার্কো রুবিও এবং প্রতিরক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি এলব্রিজ এ কোলবি, ওকে, এই দুজন ব্যক্তির কথা আমরা মাথায় রাখবো, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা দপ্তরের আন্ডার সেক্রেটারি এলব্রিজ এ কোলবি। আচ্ছা, তো এখানে এলব্রিজ এ কোলবি তিনি কি আসলে যে মার্কিন সেনা কোথায় এবং কীভাবে মোতায়েন হবে তার নির্ধারণের দায়িত্ব কিন্তু তার কাঁধেই, যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে আন্ডার সেক্রেটারি এলব্রিজ এ কোলবি, তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্রের সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিন্তু ইনি, যে এলব্রিজ এ কোলবি। আচ্ছা, এখন ট্রাম্প প্রশাসনের কী লক্ষ্য, যে ইউরোপ যেন নিজ মহাদেশের প্রচলিত প্রতিরক্ষার দায়িত্ব কী করে নিজের হাতে নেয়। এখন ট্রাম্প চাচ্ছেন যে ইউরোপ তাদের কি করবে, ইউরোপ তাদের হচ্ছে যে মহাদেশের দায়িত্ব, প্রতিরক্ষার দায়িত্ব তা নিজের হাতে নেন। আচ্ছা, এখানে কিছু ব্যাপার রয়েছে, যে ইউক্রেন নিয়ে ট্রাম্পের আলোচনা পদ্ধতি, গ্রিনল্যান্ডকে ঘিরে হুমকি এবং ট্রান্স আটলান্টিক উত্তেজনা। আচ্ছা, ট্রান্স আটলান্টিক উত্তেজনা মেইনলি হচ্ছে আমেরিকা এবং যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রি তাদের মধ্যেকার বিদ্যমান কখনো সম্প্রীতির অবস্থান, আবার কখনো সাময়িক বিরোধিতা। আমরা এটাও দেখব কিছুদিন পরে। এই ঘটনাগুলো এখন বিদ্যমান। ট্রান্স আটলান্টিক অংশীদারিত্ব বা পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। আচ্ছা, ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে গভীর বন্ধনের প্রতিফলন এই ট্রান্স আটলান্টিক যে সম্পর্ক, সেটা হচ্ছে রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে গভীর বন্ধনের প্রতিফলন। আচ্ছা, এখন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন, এর নামটা আমরা জেনে নিলাম। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। আচ্ছা, এই আর্টিকেলে আরেকটা আছে, আচ্ছা, যে 34 কোটি আমেরিকান, আচ্ছা, কোলবি অর্থাৎ যে প্রতিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি, তিনি কি বলছেন, তিনি বলছেন যে 34 কোটি আমেরিকান চিরকাল 50 কোটি ইউরোপীয় নিরাপত্তার ভার বহন করবেন না। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা স্টেটমেন্ট, যে 34 কোটি আমেরিকান চিরকাল 50 কোটি ইউরোপীয় নিরাপত্তার ভার বহন করবেন না, খুব গুরুত্বপূর্ণ। আর যেখানে বলা হচ্ছে যে রুবিওর প্রভাব, আচ্ছা, ঠিক আছে থাকবে, কারণ তার স্পষ্টই প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। মার্কো রুবিও তার কি হওয়ার ইচ্ছা রয়েছে, প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু আচ্ছা, মার্ক লিওনার্ড বলছেন যে ইউরোপীয়দের উচিত হবে দুজনের কথায় মনোযোগ দিয়ে শোনা। রুবির মধুর আহ্বানে বিভ্রান্ত না হয়ে এবং কোলবির শক থেরাপিকেই কার্যকর হতে দেওয়া তাদের জন্য বেশি ফলপ্রসূ হতে পারে। যে মার্কো রুবিওর দিকে যেন তারা কথাতে তারা যাতে নিজেদের অবস্থান ভুলে না যান। ওকে, পাশাপাশি যে কোলবির যে শক থেরাপি, যে কোলবি কিন্তু বলেছিলেন যে আমেরিকানরা এই 50 কোটি ইউরোপীয়দের নিরাপত্তার ভার বহন করবেন না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে এই ট্রান্স আটলান্টিক পার্টনারশিপ অর্থাৎ ক্রাইসিস অফ দ্য মোমেন্ট কী চলছে বর্তমান প্রেক্ষাপটে। ওকে, যে 2026 সালের শুরুতে ট্রান্স আটলান্টিক অংশীদারিত্ব বা উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যকার যে সম্পর্ক এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বাণিজ্য শুল্ক, ওকে, ন্যাটোর প্রতিরক্ষা বাজেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন করে উত্তেজনা হয়েছে। বর্তমানে এই অংশীদারিত্বের প্রধান দিকগুলো কী কী আমরা দেখি, যে বাণিজ্য যুদ্ধ ও অনিশ্চয়তা। 2026 সালের 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেন। ওকে, যে 2026 সালের 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করার পর হোয়াইট হাউস পাল্টা প্রথমে কী করলো, 10% শুল্ক আরোপ করলো, পরবর্তীতে আবার সেটা এক্সটেন্ড করে 15% শুল্ক আরোপ করেছে। এখন তো বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন গত বছর স্বাক্ষরিত যে টার্নবেরি বাণিজ্য চুক্তি, তাদের মধ্যে কী চুক্তি ছিল, যে টার্নবেরি ট্রেড ট্রিটি চলছিল,
সেটা বাস্তবায়ন কিন্তু সাময়িকভাবে স্থগিত করেছে। এখন প্রতিরক্ষা এবং ন্যাটোর ক্ষেত্রে কী আলোচনা রয়েছে এখানে দেখি, যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউরোপের দেশগুলোকে তাদের নিজস্ব প্রতিরক্ষায় নেতৃত্ব দেওয়ার জন্য চাপ দিচ্ছে। 2026 সালের ইউএস ডিফেন্স স্ট্র্যাটেজিতে জানানো হয়েছে যে আমেরিকা আর ইউরোপের প্রতিরক্ষার প্রাথমিক ভার বহন করবে না। সো আমেরিকা এখন ইউরোপের কী করবে, প্রতিরক্ষার প্রাথমিক ভার বহন করবে না। ফলে ন্যাটো সদস্যগুলো যেন তাদের জিডিপির 5% প্রতিরক্ষা ব্যয় নিশ্চিত করে। ওকে, যেটা বাধ্যতামূলক লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তো এটা কিন্তু আমেরিকা স্পষ্ট বলে দিয়েছে, এটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, ইউক্রেন ইস্যু বৈরী সম্পর্কের মধ্যেও কিন্তু ইউক্রেনকে সহায়তা করার ক্ষেত্রে দুই পক্ষ এখনও সমন্বয় বজায় রাখতে চেষ্টা করছে। ওকে, বিশেষ করে প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্ট লিস্ট PURL প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্ট লিস্ট এর মাধ্যমে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহে ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো কাজ করে যাচ্ছে। সো ইউরোপিয়ান ইস্যুটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কূটনৈতিক দূরত্ব, এটা শেষ পয়েন্ট দেখি। 2026 সালের মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেখা গেছে যে ইউরোপ এখন আমেরিকার উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা কমিয়ে, ইউরোপ কী করছে, আমেরিকার উপর যে দীর্ঘমেয়াদী নির্ভরতা ছিল সেটা কমিয়ে কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি অর্জনের দিকে বেশি মনোনিবেশ করছেন। যে আমেরিকার উপর তারা কী করবে না, এত বেশি আর আস্থা করবে না বা নির্ভরতা করবে না। সো অনেক বিশ্লেষকরা কিন্তু ইউরোপের এরকম কৌশলকে বলা হচ্ছে যে ট্রাম্প প্রুফিং। ওকে, যেমন আমরা যদি খুব স্বাভাবিকভাবে বলি যে ওয়াটার প্রুফ জিনিস, যেটা ওয়াটার থেকে নিজেকে দূরে রাখে, ওকে, বা ওয়াটার প্রতিরোধ করে বা পানি প্রতিরোধ করে, ঠিক একই রকমভাবে ট্রাম্প প্রুফিং মানে ট্রাম্পের কোনো কৌশল বা ট্রাম্পের উপস্থিতি ইউরোপের জন্য কোনো ক্ষতির আশঙ্কা হবে না, এরকম একটা ব্যাপার। ওকে, যে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের দিকে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন মনোনিবেশ করছে। সো চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, অর্থ বাণিজ্যে আমরা এটি দেখি যে ব্যাংক তদারকির জন্য আলাদা সংস্থার প্রস্তাব দিয়েছে। এটা উত্তরাধিকারী নোটে। ওকে, যে 29 পৃষ্ঠার একটা উত্তরাধিকারী নোটে সদ্যবিদায়ী অর্থ উপদেষ্টা, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি কি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রম দেখবে। যে বাংলাদেশ ব্যাংকে কী করতে হবে, নিজেদের কেন্দ্রীয় ব্যাংকিংয়ের যে কার্যক্রম সেটার দিকে খেয়াল রাখলেই চলবে। আচ্ছা দেখি এছাড়া এই আর্টিকেলে কী আছে। বাংলাদেশ ব্যাংক কী করে, মুদ্রানীতি প্রণয়ন করে। ওকে, বাংলাদেশ ব্যাংকের কাজ কি, মুদ্রানীতি প্রণয়নের আগে কী করা, সেটা ফর্মুলেশন করা, গঠন করা। মুদ্রানীতি গঠন এবং প্রণয়ন, ফর্মুলেশন অফ মনিটারি পলিসি। ওকে, এটার দিকে তারা নজর দেয় এবং কী করে, প্রণয়ন করে মুদ্রানীতি। আবার বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ তদারকিও করছে। সো এটা কিন্তু স্বার্থের সংঘাত সৃষ্টির পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা কমছে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে, উনি বলেছেন। আচ্ছা, পাশাপাশি উনি বলেছেন যে কি, দেশে এত বেশি ব্যাংক হয়ে গেছে যে আমার মনে হয় কেন্দ্রীয় ব্যাংকে শুধু কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। সাবেক অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের মধ্যে তাদেরকে স্থায়ী সীমাবদ্ধ থাকা উচিত। ব্যাংক খাত তদারকির দায়িত্বটা আলাদা দপ্তর দেখবে। এটা করা গেলে কী হবে, পুরো ব্যাংক খাত তথা অর্থনীতি কী হবে, উপকৃত হবে। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে সালাউদ্দিন আহমেদের রেখে যাওয়া 29 পৃষ্ঠার সাকসেসর নোট, উত্তরাধিকারী নোটে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে তিনি কিছু পরামর্শ দিয়েছেন। আমি পরামর্শগুলো দেখি, খুব গুরুত্বপূর্ণ কথা অবশ্যই, যেহেতু তিনি সাবেক অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, অবশ্যই তার কথা গুরুত্ব দিয়ে আমাদের বিবেচনা করা উচিত। আচ্ছা, তিনি বলছেন যে সামষ্টিক স্থিতিশীলতা আনয়ন করতে হবে, সামষ্টিক স্থিতিশীলতা আনয়ন করতে হবে। যে সমগ্র অর্থনৈতিক অবস্থা শুধু একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানির অর্থনৈতিক উন্নতি কিন্তু আমাদের এখন কাম্য না, আমাদের এখন দরকার পুরো বাংলাদেশের অর্থনৈতিক বা সামষ্টিক স্থিতিশীলতা আনা, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অর্জন করা। আচ্ছা, রাজস্ব আদায় কী করতে হবে, আমাদের জোরদার করতে হবে। আমাদের কিন্তু ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম, 6.5 7.5 এর মধ্যে অবস্থান করছে। তো এটা আমাদের কী করতে হবে, বাড়াইতে হবে। হ্যাঁ, ওকে। এছাড়া ব্যাংক খাত
সংস্কার এবং উন্নয়ন সহায়তার কার্যকর ব্যবহারে সমন্বিত কৌশল গ্রহণ করতে হবে, যে কি ব্যাংক খাত সংস্কার করতে হবে, ব্যাংক খাতের সংস্কার প্রয়োজন এবং উন্নয়ন সহায়তার জন্য কার্যকর ব্যবহারে সমন্বিত কৌশল ইন্টিগ্রেটেড কিছু স্ট্র্যাটেজি নিতে হবে নতুন সরকারের। আচ্ছা, পাশাপাশি দেশে ব্যাপক কিন্তু কর ফাঁকি হচ্ছে, অবশ্যই কর ফাঁকি হচ্ছে, এগুলো যাচাই বাছাই করতে হবে, এগুলো আইনের আওতায় নিয়ে আসতে হবে, এগুলো কর আদায় করতে হবে। এবং আমাদের কি দেশে কর অব্যাহতির যে সংস্কৃতি সেটা অনেক ব্যাপক, যে কর ছাড় দেওয়া যাবে না, ওকে, রিবেট করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে, সেটাও বিবেচনা, দীর্ঘ আলোচনা বিবেচনার পর এই কর অব্যাহতির যে সংস্কৃতি এটা কিন্তু আমাদের ত্যাগ করতে হবে, ত্যাগ করা উচিত। আচ্ছা, এবার আন্তর্জাতিক পেজে আমার আর্টিকেল এটা পড়বো না, আমাকে জাস্ট দেখি যে ওই যে 15% শুল্ক আরোপ এখন ডোনাল্ড ট্রাম্পের মূল যে পয়েন্টগুলো সেটা দেখি, যে নতুন শুল্ক 150 দিন অর্থাৎ কত 6 মাস, 6 মাসের জন্য কার্যকর হচ্ছে। কংগ্রেসের অনুমোদন পেলে বাড়বে, আগের চুক্তি অনুযায়ী শুল্ক পাওয়ার পথ খুঁজছে প্রশাসন। চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক প্রতিক্রিয়া রয়েছে এখানে, আরও পড়ে নেবেন। আচ্ছা, 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচিত ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম তিনি কী বলেছেন, যে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার এই ঘটনায় মার্কিনরা অর্থ ফেরত পাওয়ার যোগ্য। ওকে, মার্কিনরা অর্থ ফেরত পাওয়ার যোগ্য। ইনি কিন্তু 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী। কী নাম ব্যক্তির? ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। আপনারা একটু পড়ে নেবেন অবশ্যই। আচ্ছা, এছাড়া এখানে রয়েছে সীমিত হামলার চিন্তা যুক্তরাষ্ট্রের, ওয়াশিংটন তেহরান উত্তেজনা, ওকে, এটাও পড়ে নিতে পারেন। ওকে, আজকে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো এই কয়টাই। আপনারা চাইলে পুরো পত্রিকা দেখে নিতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। যেহেতু শুধু আমাদের উদ্দেশ্য কিন্তু চাকরি প্রস্তুতি ভালোভাবে নেওয়া নয়, একটু জ্ঞান অর্জন করা দেশ এবং বিষয় সম্বন্ধে। আশা করি আমার এই পদক্ষেপ আপনাদের জন্য উপকারী হবে। ধন্যবাদ।